গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার মিশনে মাঠে নামছে ব্রাজিল। স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে নিয়ে রণকৌশল, পারফরমেন্স দেখতে মুখিয়ে সমর্থকরা। নেইমারকে খেলতে দেখতে পারাটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। নেইমার তার জাদুকরি খেলা দিয়ে আমাদেরকে মুগ্ধ করতে পারে। আমরা অবশ্যই তার কাছে গোল আশা করি। বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন, নেইমার যদি শেষ পর্যন্ত থাকে, আমরা আশা রাখি সেই সামর্থ্য ব্রাজিলের আছে। ফুটবল মহানায়কের জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে ভক্তদের উন্মাদনা। মেসির হাতে দ্বিতীয় শিরোপা দেখার স্বপ্ন। লিও মেসি একটা হৃদয় স্পন্দন, তার জন্য অনেক আয়োজন। আমরা এবার চতুর্থ বিশ্বকাপ জিতবো, এটাই হবে তার জন্মদিনের সব থেকে বড় গিফট। এবারও আমাদের এক্সপেকটেশন হচ্ছে তারা ফাইনালে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে তারেক রহমান। কাল প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত। মোকাবিলায় এডিসেল লার্ভার খোঁজে টাস্কফোর্স। গুলশানে অভিযানে রেস্তোরাঁকে জরিমানা, ম্যানেজারকে 2 মাসের জেল। কীটনাশক বিতরণ। দিনাজপুর দিয়ে 4 জনকে পুষেন। নওগাঁয় শিশুসহ 9 জনকে ছেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের সব সীমান্তে বাড়তি নজরদারি, পাহারায় গ্রামবাসীও। গাইবান্ধায় শিশুকে ধর্ষণের চেষ্টা রেস্তোরাঁ ম্যানেজারের। অভিযুক্তকে ধরে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। ব্যবসা প্রতিষ্ঠানে আগুন। এবং ফুলে ফেঁপে উঠছে নদ নদী। বর্ষার শুরুতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা। ডুবতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিস্তীর্ণ এলাকা। মোকাবেলায় প্রস্তুতি জোরদার। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দে থাকা নেদারল্যান্ডসকে এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিতে নেইমারকে নিয়ে রণকৌশল সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে, ব্রাজিল রয়েছে সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলট পালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া, অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের 3য় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে রুখে দিয়েছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2023 সালের পর আবারও জাতীয় দলে দেখা যাবে নেইমারকে, তবে শুরুর একাদশে থাকবেন না তিনি। একাদশে খুব বেশি পরিবর্তন না আনার আভাস দিয়েছেন কার্লো আনচেলত্তি। স্কটল্যান্ডকে নিয়ে বেশ সতর্ক ব্রাজিলের কোচ। মায়ামিতে ম্যাচ শুরু হবে ভোর 4টায়।
বিশ্বকাপের সবশেষ 2002 সালে সূর্যোদয়ের দেশ জাপানে ব্রাজিলের হয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন কাফু। এরপর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 5টি আসরে অংশ নিয়েছে সেলেসাও। 4বার কোয়ার্টার ফাইনাল আর 2014 বিশ্বকাপে নিজেদের মাটিতে নামের পাশে জোটে চতুর্থ স্থানের তকমা। 24 বছর ধরে একটা শিরোপার আশায় ব্রাজিল, তবে এবারও গেল কয়েক বিশ্বকাপের মতো সেলেসাওদের সামনে ভয় ধরাচ্ছে ইউরোপ বাধা। নকআউটে নেদারল্যান্ডসকে এড়াতে তাই স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য কোচ কার্লো অ্যানচেলোত্তির। মরক্কোর চেয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সিতে শীর্ষে রয়েছে সেলেসাও। তবুও প্রতিপক্ষ স্কটল্যান্ড হওয়ায় সতর্ক কোচ। 2023 সালের পর এ ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে নেইমারকে পাওয়ার খবরে স্বস্তিতে সমর্থকরা, তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে 90 মিনিট খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। নেইমারকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষ ভাগে মাঠে নামানোর আভাস দিয়েছেন অ্যানচেলোত্তি। এই ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনবেন না কোচ। ইনজুরিতে পড়া উইঙ্গার রাফিনিয়ার জায়গায় একাদশে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা 19 বছর বয়সী তরুণ ফরওয়ার্ড রায়ানের। অনুশীলনে তাকে ঝালিয়ে নিয়েছেন অ্যানচেলোত্তি। লুইস এনরিককে পরীক্ষা নিরীক্ষা করা হলেও কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কি। মাঠের গতি ও আক্রমণকে প্রসারিত করতে রায়ানের ওপর আস্থা অ্যানচেলোত্তির। হলুদ কার্ড থাকার পরেও ডগলাস সান্তোস ও ক্যাসেমিরোর উপরই ভরসা রাখছেন কোচ। ফিফা বিশ্বকাপে এর আগে 4বার দেখা হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের। এর মধ্যে 3 জয় আছে সেলেসাওদের, 1টি ম্যাচ ড্র করেছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এখন পর্যন্ত 2 দল খেলেছে মোট 8টি ম্যাচ, সেখানেও আধিপত্য ব্রাজিলের। 6বারই জিতেছে তারা। তবে এবারের বিশ্বকাপে পরিসংখ্যান থেকে স্বস্তি পেতে চান না ইতালিয়ান মাস্টার মাইন্ড, বরং মাঠে সামর্থ্যের সবটুকু দিয়ে ফুটবলারদের কাছে বড় জয় চান কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে মেসি রোনালদোর পর এবার নেইমারের পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। ভক্তদের আশা এবার হেক্সা মিশনে সফল হবে সেলেসাওরা। আবারও সাম্বার তালে নেচে ওঠার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচ বড় পর্দায় উপভোগে তর সইছে না ভক্তদের। তাদের রোমাঞ্চ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে নেইমারের প্রত্যাবর্তন। অনেকদিন পর নেইমার খেলছে, এটা দেখতে পাওয়া আসলে একটা ভালো অনুভূতি। অন্যান্য দল যেমন বিশ্বকাপ জেতার জন্য এসেছে, আমরা ব্রাজিল ফ্যানরা আসলে নেইমারের খেলা দেখার জন্যই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নেইমার এখনো ফর্মে নেই, সো তার কাছ থেকে এক্সপেকটেশন এত বেশি না, বাট সে যে আসছে মাঠে এটাই আমাদের জন্য অনেক। প্রত্যেকটা লিজেন্ডরাই গোল করেছে বা ইয়াংস্টাররাও গোল করেছে। আজকে আমরা আশা করব নেইমারও সেই দলে সাপোর্ট অংশগ্রহণ করবেন গোল করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখবে প্রিয় দল, আশা সমর্থকদের। নেইমার আসতে থেকে আমরা অনেক খুশি। তো নেইমার আশা করি যে রোনালদো মেসির মতো নেইমার একটা ভালো পারফরমেন্সে আসবে। দলের কাঠামো অনুযায়ী আমি যেটা মনে করি যে ব্রাজিলের বিশ্বকাপ জয় করার উচিত। রোনালদো, কাফু, রোনালদিনিও কাকাদের হাত ধরে সবশেষ 2002 সালে শিরোপার স্বাদ পেয়েছে ব্রাজিলিয়ানরা। মাঝে কেটে গেছে 2 যুগ, পূরণ হয়নি হেক্সার স্বপ্ন। তবে এবার অ্যানচেলোত্তির অধীনে অপেক্ষার অবসান ঘটবে, দৃঢ় বিশ্বাস ভক্তদের। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে নকআউট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে ফুটবল মহানায়কের জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন ভক্তদের। লিওনেল মেসির জন্মদিন উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাফি, দর্শক, এই মুহূর্তে আসলে টিএসসিতে আমরা উপস্থিত আছি। এখানে আসলে আপনারা যদি দেখেন যে লিওনেল মেসি 39তম জন্মদিনের যে উদযাপন আজকে আমরা জানি এখানে করার কথা, যেখানে আর্জেন্টিনা থেকে আগত যে কজন প্রতিনিধি ছিল, একই সাথে আর্জেন্টিনার হাই কমিশন, তারা কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন এবং কেক কাটা হবে কিছুক্ষণের মধ্যেই। তার আগে আসলে যে অনুষ্ঠানটা আসলে এখানে আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকরা, তারা কিন্তু আমরা একটা ফ্ল্যাশ মুভের প্রস্তুতি দেখছি। কিছুক্ষণের মধ্যে এই ফ্ল্যাশ মুভটা আসলে শুরু হবে। এই ফ্ল্যাশ মুভের মাধ্যমে আসলে লিওনেল মেসির যে 39তম জন্মদিন, সেই জন্মদিনকে একটা ট্রিবিউট দেওয়া হবে। সেই ট্রিবিউটের পরেই কিন্তু আসলে কেক কাটার যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতি শুরু হবে। সব কিছু মিলে অবশ্যই বলতে হয় টিএসসিতে আজকে রোজারিওর যে একটা চিত্র, লিওনেল মেসি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই রোজারিও একটা চিত্র কিন্তু আসলে আমরা টিএসসিতে এখানে দেখতে পাচ্ছি। এবং সব কিছু মিলে এখানকার পরিবেশ কোনো অংশেই বলা যায় না আসলে আর্জেন্টিনার থেকে কম। এবং জার্সি পরা এখানে সমর্থকরা আসলে এসেছেন, বিকাল থেকে এখানে তারা
তারা জড়ো হচ্ছেন এই অনুষ্ঠানে যুক্ত হতে, এবং কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হবে। আমরা আসলে দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশের পতাকা, একই সাথে আর্জেন্টিনার পতাকা নিয়ে এখানে জড়ো হয়েছেন সমর্থকেরা। একই সাথে এখানে আমরা আর্জেন্টিনা থেকে যেই প্রতিনিধিরা আসলে এখানে ছিল তাদেরকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। সব কিছু মিলে অবশ্যই বলতে হয় যে পরিবেশটা এখানকার, সেটা অবশ্যই বলতে হয় লিওনেল মেসির সময় আসলে বলতে হয় খুব দুর্দান্ত একটা বিষয়। একদিকে আমরা যদি আসলে লক্ষ্য করি লিওনেল মেসির বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্স, আরেক পাশে আসলে যদি বলি তার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সব কিছু মিলে এই যে আনন্দঘন মুহূর্তটা, সেই আনন্দটা আরেকটু বেশি, আরেকটু বহুগুণে আসলে বলা যায় যে আসলে বাড়িয়ে দিয়েছে আজকের এই অনুষ্ঠানটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনাকে আসলে সমর্থক যারা রয়েছে। সব কিছু মিলে এই প্রোগ্রামটা আসলে কিছুক্ষণ পরে হয়তো বা আসলে শুরু হবে আরও নতুন উদ্যমে। এই ছিল মোটামুটি আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাফি আমিন। এবার অন্যান্য প্রসঙ্গ। রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুলেট ট্রেনে যাত্রা করে চীনের স্থানীয় সময় বিকেল 5:35 বেইজিং পৌঁছান তিনি। এর আগে সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বেইজিং থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালেহিন। রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল 5:30 বেইজিং পৌঁছান সরকার প্রধান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ছিল গার্ড অফ অনারও। বৃহস্পতিবার চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়। এদিন বেইজিংয়ের দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সই হবে চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতি নির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে সরকার প্রধানের। এর আগে বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইন বৈঠকে কাজাকিস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। রুহুল কবির রিজভী আরও জানান, এ সফরে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি হচ্ছে বলে প্রায় অভিযোগের বান ছোড়া হচ্ছে, অথচ তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের প্রধানমন্ত্রী সদতৎপর যে আমরা যদি আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারবে। সন্ধ্যার সময় আরও থাকছে মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব। চাঁপাইনবাবগঞ্জে 2 বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু। যশোরে নিখোঁজের একদিন পর মিলল যুবকের গলাকাটা লাশ, অস্ত্র উদ্ধার। ডেঙ্গু নিধনে টাস্ক ফোর্স গঠনের পর প্রথম দিনের অভিযানে মিলেছে এডিসন লার্ভা। গুলশানে একটি রেস্তোরাঁকে জরিমানার পাশাপাশি মালিককে 2 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান সপ্তাহে 3 থেকে 4 দিনে অভিযান চলবে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 157 জন। চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000। এমন পরিস্থিতিতে এডিসের লার্ভার খোঁজে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের নেতৃত্বে টাস্কফোর্স গুলশানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে ড্রামে জমিয়ে রাখা পানিতে মেলে লার্ভা। এ ঘটনায় জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ ম্যানেজারকে 2 মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে বিতরণ করা হয় লার্ভা ধ্বংসকারী ওষুধ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান সপ্তাহে 3 থেকে 4 দিন এ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্কফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্যে আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক ভবনে প্রবেশ করতে বাধার মুখে পড়ায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। আসলে মাঠ পর্যায়ে আমরা সহযোগিতা একটু পেলো বিভিন্ন হাইরাইজ বিল্ডিংগুলোতে, বিশেষ করে যেখানে হাইরাইজ সেখানে আমরা ঢুকতে অসুবিধা হয়, আমাদের ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা আইডি কার্ড দেখিয়েও ঢুকতে পারি না। ফুলের টব, পুরানো টায়ার, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানায় টাস্কফোর্স। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 1089 জন। শতভাগ কাভারেজের দাবি করলেও হাসপাতালেই মিলছে না টিকা না পাওয়া হাম রোগী আক্রান্ত। এক্ষেত্রে যেমন অভিভাবকদের উদাসীনতা আছে, তেমনি আছে প্রচারণার ঘাটতিও। বাড়ি বাড়ি গিয়ে সব শিশুকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে হাম সংক্রমণের 3 মাস পার হলেও বন্ধ হচ্ছে না প্রাণহানি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি মানুষ। হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমলেও এখনও ফাঁকা নেই হাম ওয়ার্ডের কোনো শয্যা। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছেন রাজধানীতে। মাস পেরিয়েছে জরুরি টিকাদান কর্মসূচিরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে 100% বেশি টিকা কাভারেজের দাবি করা হলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া রোগী। টিকা দেয় না, শেষ যে আর ছিল দেয় নেই। অসুস্থর মধ্যে হামের টিকা দেওয়া যাইব না। আগস্ট মাসে একটা টিকা পাবে আর কি, এখন তো আর হয় নাই, কিন্তু এখন মনে হইতেছে আগস্ট মাসটা পাবে না, কারণ ও তো কন্ডিশন ভালো না এখনো। আর হামের টিকা যখন ক্যাম্পিং হয়েছে তখন ও পায় নাই, কারণ ওর বয়স তখন হয় না। আমরা শুনছিলাম 10 মাস থেকে হামের টিকা দেয়, এই জন্য আর দেয়নি। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, বাড়ার পরে কাশিটা অতিরিক্ত হওয়ার পর এখন কাশির ওষুধ খাওয়ানোর পর আমরা সাধারণত ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছিলাম, কমেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থায় টিকা দেয় সম্পূর্ণ কাভারেজ সম্ভব হয়নি। তাই এখন বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। সরকার বলছে যে এটা আউটব্রেক, অর্থাৎ প্রাদুর্ভাব। আউটব্রেক যদি হয় তাহলে কিন্তু আউটব্রেক রেসপন্স থাকতে হবে। টিকার কাজ হচ্ছে, তাও কিন্তু যেভাবে গুছিয়ে করা হয় অন্যান্য বছর, সেটা কিন্তু এবার করা যায়নি প্রথম দিকে। কিন্তু এখন তো টিকার বাকি কাজগুলো গুছিয়ে করতে হবে, নাহলে তো আমরা টিকার ফলাফলটা পাচ্ছি না। টিকার পাশাপাশি 5 বছর পর্যন্ত সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী 28 জুন দেশব্যাপী পালিত হবে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার দিনাজপুরে 4 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের বাড়ি নড়াইলে স্থানীয় ইউপি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। এদিকে নওগাঁয় 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অবস্থান করছে সীমান্তের শূন্য রেখায়, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিতে তৎপর বিজিবি, সজাগ গ্রামবাসীও।
বুধবার সকালে দিনাজপুরের বনতারা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করে বিএসএফ। তাদের আটক করে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান, জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও বিজিবি। 4 জনের গ্রামের বাড়ি নড়াইলে। তাদেরকে নাকি বনতাড়া গিলা বাড়ি দিয়ে তাদেরকে পুশ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। গ্রামবাসীও লিখছে, ডাকি আমাকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমরা ওখানে পাইছি ওনাকে। এদিন ভোরে নওগাঁর সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা আটকে দেয় বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছে 3 শিশু, 3 নারী ও 3 পুরুষ। অন্যায়ভাবে বিএসএফ আমাদের বাংলাদেশে পুশিং করে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা সাধারণ জনগণ, এটা আমরা মেনে নিবই না। দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং বিজিবির সাথে আমরা কথা বলেছি, এ বিষয়ে তারা কোনো নাকচ করে দিচ্ছে। বাংলাদেশের যশোহর বাড়ি এরকম কথাবার্তা বলতেছে আর কি। দেশের সব সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। দিনরাত পাহারায় রয়েছেন গ্রামবাসীও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজারকে অবরুদ্ধ করে প্রতিষ্ঠানটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদরের ঘাঘট নদী পাড়ের জাপলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ম্যানেজার আমির হোসেনকে 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী কৌশলে ওই শিশুকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর অভিযুক্তকে অবরুদ্ধ করে তারা। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখানে বিভিন্ন মেয়ে নিয়ে আসিয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কন্টিনিউ করতেছে। ছেলে মেয়েরা আসিয়া এই জায়গায় স্কুল কলেজ বাদ দিয়ে এই জায়গায় ঢুকিয়ে মনে কর অকাম করতো। মাসুম বাচ্চাকে ডাকে নিয়ে আসছিল, নিয়ে আসানোর পর ওনার সঙ্গে আকাম করতে যে স্টেটে এলাকার মহিলারা ধরে ফেলেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নিব, যেহেতু অভিযুক্ত আমাদের হাতে আছে এবং অন্যান্য যে আইনগত প্রক্রিয়া থাকে ধর্ষণের ক্ষেত্রে তাকে পরীক্ষা করানো সহ তাকে ক্রাইসিস সেন্টারে নেওয়া, এগুলো আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা করব। আটক আমির হোসেন সদর উপজেলার দাঁড়িয়েপুর বাজারের বাসিন্দা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব। চাঁপাইনবাবগঞ্জে 2 বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। অন্যদিকে যশোরে নিখোঁজের 1 দিন পর ছোপে মিলল যুবকের গলাকাটা লাশ। পাশ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব 3 বন্ধুর, প্রাণ গেল একজনের। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে হাসপাতাল রোড এলাকায় 2 বন্ধু জিশান ও মেহেদির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় রজব। এক পর্যায়ে 2 জন মিলে রজবের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রোগী আস্তে আস্তেই মারা গেছে। আমরা এখানে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি। ছুরিকাঘাতের সময় জিশান ও মেহেদি মাদকাসক্ত ছিল বলে জানায় পুলিশ। বুধবার সকালে যশোরের রাঘুরামপুর গ্রামের ঝোপ থেকে সাইদ নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ হয় সে। বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের পাশেই ছিল ধারালো অস্ত্র। পুকুরের দিকে আগে ওখানে যে কুড়ে মতন ভাঙচুর রয়েছে, আমি ওই পিলার ধরে কেবল ডাক দেব, তখন দেখে ওই জাইঙ্গা আর প্যান, আমি মুখেও তাকাইনি। ওই দূরিতে ওই দেখে মনে করেন আমি ওখানে পুঁতে গেছি। আমার ছেলেকে যারা হত্যা করেছে, যারা জড়িত, তাকে নিঃসন্দেহে বিচার চাই। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। ইরানে হামলা বন্ধে এবার মার্কিন সিনেটেও বিল পাস। সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন, অর্থহীন বললেন ট্রাম্প। যুদ্ধে কৌশলগত হার মানছেন মার্কিনরা। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁসে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় মন্ত্রী আরও জানান, নকলের সহযোগীদের ধরতে সাইবার আইনে পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে 10 বছর ধরে এই ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া 2027 সালে কারিকুলাম পরিমার্জন এবং 2028 সালে পরিবর্তনের কথাও জানান শিক্ষামন্ত্রী। 12 years of education, what we call high school graduation,
2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলিও আইনের আওতায় আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পার না পেয়ে যায়। তিস্তার পানি ওঠানামা করায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। দুদিনে রংপুরে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি গেট। এদিকে গাইবান্ধায় বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ওঠানামা করছে তিস্তা নদীর পানি, কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙনও। বুধবার সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি, যা দুপুর 12টায় নেমে যায় 15 সেন্টিমিটারে। তবে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 30 মিটার বাঁধ। কার্যকর হয়নি এলজিডির বাঁশের স্পারও। এই বাঁধটা যদি মেনটেনেন্স করতো ঠিক মতন, যখন এটা হয়েছে তখন অনেক ব্লক ছিল, এগুলো ক্রমান্বয়ে নিচে চলে গেছে। জিও ব্যাগ দিয়ে যদি এই কাজটা করা যেত, রাউন্ডে করা যেত, ব্রিজ মানে রাস্তার মুখটা বাঁধা যেত, তাহলে হয়তো ভাঙতো না। এখানে তো 15-20 লাখ টাকা হলে তো এখানে আপনার জিও ব্যাগ ফেলালে যেটা রক্ষা পাবে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে তিস্তা কর্তৃপক্ষ। রিভারের যে ফ্লো সিস্টেম আমরা দেখলাম, ওই দিক থেকে আসলে একটা টার্নিং করে এখানে এসে হিট করতেছে। তো সে কারণে এই বাঁশের এই জিনিসটা কিছুটা প্রোটেকশন দিয়েছে, কিন্তু উইদিন 1 উইক আর 2 উইক্সের মধ্যে আমি বুয়েটের প্রফেসর সাথে টিম সহ আমার এগিয়ে আসবো। গাইবান্ধায় গত 4 দিনে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্রের পানি 22 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 143 সেন্টিমিটার ও ঘাঘটের পানি 13 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 210 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়াতে আমাদের এই নদী ভাঙে, গাছ গাছরা বাড়ি ঘর সব ডাবি যাচ্ছে। জিওব্যাগ ফেলানোর কথা বলে গেছে, এখন পর্যন্ত কোনো ইয়ে হয়নি। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীতে পানি বৃদ্ধি ও সাময়িক বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। পানি আরো বাড়লে তো বাড়ি ঘর দিয়ে পানি উঠবে, বাচ্চা কাচ্চা আছে তাদের সমস্যা। উজানে বৃষ্টিপাত না হয় স্বাভাবিক রয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা নিয়ে একের পর এক শর্ত যুক্ত করছে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। এর ফলে ডিসেম্বর থেকে পিছিয়ে যেতে পারে উদ্বোধন। তবে বিমান প্রতিমন্ত্রী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে জুলাইয়ে, আর নির্ধারিত সময়ে চালু হবে টার্মিনাল। আরও জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। আসছে ডিসেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। তবে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের একের পর এক শর্তে বাড়ছে জটিলতা। আয় ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সরকার। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব বা RFP দিয়েছে সিভিল এভিয়েশন। 42 দিনের মধ্যে চুক্তি সইয়ের কথা থাকলেও নতুন নতুন শর্ত দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। এতে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও বিমান প্রতিমন্ত্রী মনে করেন জুলাইয়ের মাঝামাঝি হবে চুক্তি। আমরা সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে তাদের টোটাল সক্ষমতা আছে সেগুলো দিয়ে চেষ্টা করা। চুক্তি সই হলেও জটিল প্রক্রিয়ার অপেক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নভেম্বরের মধ্যেই অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের আওতায় টার্মিনাল টু টার্মিনাল স্থানান্তর করতে হবে প্রযুক্তিগত সব ফাংশন। সেপ্টেম্বরের মধ্যে অর্ডার শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে বুঝিয়ে নেবে তারা। নভেম্বর পুরা ট্রায়ালে চলবে এবং আমরা ডিসেম্বরে যাতে করতে পারি। আমরা হোপফুলি তারা এন্ড অফ নভেম্বর বুঝিয়ে নিতে পারবে। কন্ট্রাক্ট সাইনটা 42 দিন সময় দিয়ে আরপিতে দিয়েছি। 3rd টার্মিনাল অপারেশনে এলে বছরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা 80 লাখ থেকে বেড়ে উন্নীত হবে প্রায় 2 কোটিতে। বাড়বে এয়ারলাইন্সের সংখ্যা, কমবে ভাড়া, পণ্য আমদানি রফতানি বেড়ে গতি আসবে রাজস্বে। তাই স্থাপনা দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞের। টার্মিনালটা উদ্বোধন করলে, অপারেশন হলে যাত্রীরা কিছুটা সাশ্রয় বোধ করবে, তারা এখানে কমফোর্ট ফিল করবে, সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, যেখানে যেসব এয়ারলাইনগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেই এয়ারলাইনগুলো সার্ভিস স্ট্যান্ডার্ড আরও বাড়াতে পারবে। 3 নম্বর, নতুন নতুন আরও অনেক এয়ারলাইনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখানে।
নতুন এয়ারলাইন আসা মানে নতুন করে রেভিনিউ জেনারেশন হওয়া, নতুন করে চাকরির সংস্থান হওয়া। বিশ্বমানের সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনালে রয়েছে 115টি চেক ইন, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 16টি লাগেজ বেল্ট, 40,000 বর্গমিটারের বিশাল বহির্গমন লাউঞ্জ ও 1,200টি গাড়ি পার্কিং অবকাঠামো। এছাড়া একসঙ্গে পার্কিং করা যাবে 34টি উড়োজাহাজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদের পর সিনেটেও বিল পাশ হয়েছে। পরবর্তীতে সামরিক কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে, যদিও এই প্রস্তাবকে একেবারে অর্থহীন আখ্যা দিয়েছেন ট্রাম্প। ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যা ট্রাম্পকে ইরানের সঙ্গে সামরিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করে। একই প্রস্তাব চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও পাশ হয়। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যুক্তরাষ্ট্রের 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ দেশটির কোনো প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব অনুমোদন করল, যদিও সিনেটের ভোটকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির দাবি করলেও এরই মধ্যে কয়েকটি ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার ট্রাম্প দাবি করেন ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছে, যদিও তেহরান বলছে আলোচনায় এমন কোনো ছাড় দেয়নি তারা। এমনকি আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এতে তাদের মধ্যে হওয়া শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দিবে না তেহরান। এমনকি এ বিষয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায়ও যাবে না বলে সাফ জানান তিনি। যদি আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের ওপর হামলা চালাতো। মঙ্গলবার রাতে ইসলামাবাদ ছাড়েন পেজেশকিয়ান। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। এবার নেইমার ঝলকের অপেক্ষায় বিশ্ব। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার মিশনে নামছে ব্রাজিল। ফুটবল মহানায়ক মেসির জন্মদিনে দেশীয় ভক্তদের নানা আয়োজন। চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে তারেক রহমান। কাল প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। এবং বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত। মোকাবিলায় এডিসের লার্ভার খোঁজে টাস্ক ফোর্স। গুলশানে অভিযানে রেস্তোরাঁকে জরিমানা, ম্যানেজারকে 2 মাসের জেল। কীটনাশক বিতরণ। এই ছিল সন্ধ্যার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।